নমস্কার, নার্চার অফ লাভের তরফ থেকে সকলকে অনেক ভালোবাসা। আজকে আমরা কথা বলবো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে, যাকে নিয়ে আমাদের প্রতি মুহূর্তে কথা বলা উচিত, যাকে নিয়ে কথা বললে আত্ম উপলব্ধি হয়। প্রথমেই শুরু করব সেই তথ্যটুকু দিয়ে যেটুকু কম বেশি গুগল, উইকিপিডিয়া খুললে আমরা প্রায় প্রত্যেকেই জানতে পারি। 1486 খ্রিস্টাব্দ থেকে 1533 খ্রিস্টাব্দ, এই অল্প সময়টুকু ছিল তার জীবনের জন্য বরাদ্দ। তিনি ছিলেন ভারতবর্ষের বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী, ধর্মগুরু, মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। অবশ্যই এই কথাটুকুকে জোর দেওয়া উচিত, সমাজ সংস্কারক। তার কারণটা একেবারে শেষের দিকে গিয়ে বোধহয় কিছুটা বোঝা যাবে। অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচী দেবীর গৃহে তিনি জন্মগ্রহণ করেন। তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলা হয়। এরপর তাকে নিয়ে লেখা হয়েছে বহু বই। তিনি বিশেষত পরম সত্তা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন। জাতি বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শ্রী হরিনাম ও ভক্তিনাম সর্বজন সমাজে তিনি প্রচার করেছিলেন। এরপর আসব সেই পর্বটাতে, যেখানে গিয়ে আমরা জানতে পারি শ্রী চৈতন্যের কর্মজীবন থেকে কিভাবে তার অন্তর্লোকে যাত্রা হলো। শ্রী পুরীধামের কথা আমরা প্রত্যেকেই জানি। প্রত্যেক বছর অনেক অনেক মানুষ জগন্নাথ দেবের কাছে যান তাদের কোনো কামনা পূর্ণ হওয়ার জন্য, অথবা কোনো কামনা যাতে পূর্ণ হয় সেই কথাটুকু আর্জি হিসাবে রাখার জন্য। বলা হয় শ্রীকৃষ্ণের স্বয়ং মৃত্যুর পর তার হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয় কৃষ্ণেরই নির্দেশে জগন্নাথ দেবের হৃদয়ে, অর্থাৎ জগন্নাথ দেবের মধ্যে কৃষ্ণের হৃৎপিণ্ড আজও চলছে। এবং প্রত্যেক কিছু বছর অন্তর যখন জগন্নাথ দেবের মূর্তি প্রতিস্থাপিত হয় বা বদল হয়, তখন নাকি কয়েকজন পুরোহিত, বিশিষ্ট পুরোহিত, তাদের চোখ বেঁধে এই হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয় নতুন মূর্তিতে। এহেন জগন্নাথ দেব, যিনি আজও জীবিত, অর্থাৎ তিনি জগতের নাথ এবং তিনি সকল দৃশ্য তার দুটি চোখে দেখছেন। সেই জগন্নাথ দেবের চোখে কাপড় বেঁধে অথবা মতান্তরে তার মূর্তির উপর একটি সাদা কাপড় চাপিয়ে দিয়ে তাঁরই সামনে গর্ভগৃহের ভেতরেই নাকি খুন করা হয়েছিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে। নিহার রঞ্জন রায়ের সপ্তডিঙা বর্ষ 2 সংখ্যা 2, এই জায়গা থেকে একটুখানি পড়ে শোনাই। চৈতন্যদেবকে গুণ করা হয়েছিল পুরীতেই, এবং চৈতন্যদেবের দেহের কোনো অবশেষের চিহ্ন রাখা হয়নি কোথাও, এবং তা হয়নি বলেই 3টে কিংবদন্তি প্রচারের প্রয়োজন হয়েছিল। এই বয়সে শহীদ হবার ইচ্ছে নেই বলেই বলতে পারবো না ঠিক কোথায় চৈতন্যকে খুন করা হয়েছিল। এইটুকু স্টেটমেন্ট থেকে বোঝা যায় যে কি প্রচণ্ড ভয়ানক একখানা সামাজিক ব্যাধি ছড়িয়ে পড়েছে চারিদিকে। সত্যি কথা বললে তাকে মেরে দেওয়া হবে, এটাই নীতি। যাই হোক, যে 3টে প্রবাদ বা 3টে কিংবদন্তি প্রচার হয়েছিল, সেই 3টে মতান্তরে কিছুটা এই রকম। একটা হলো, তিনি নাকি হরিনামে বিভোর হয়ে হরিনাম করতে করতে পুরীর সমুদ্রের বুকে লীন হয়ে গিয়েছিলেন। দ্বিতীয়, তিনি হরিনাম করতে করতে এতটাই বিভোর হয়ে গিয়েছিলেন যে তার পায়ে কাঁটা জাতীয় কিছু ফুটে যায় এবং সেখান থেকেই গ্যাংগ্রিন হয়ে তিনি মারা যান। এবং তৃতীয়, তিনি নাকি স্বয়ং জগন্নাথ দেবের গর্ভগৃহের ভেতরে
জগন্নাথ দেবের মূর্তির মধ্যে অন্তর্লীন হয়ে যান। এবার আসি অরুণাভ সান্যালের একটি লেখায়। এটাও কিন্তু সংগৃহীত। শ্রী চৈতন্যের রহস্যজনক মৃত্যু প্রসঙ্গে কিছু কথা। 8ই এপ্রিল 2017, শিবপুর বি কলেজ, লর্ডসের মাঠ। আমাদের ফেস্ট চলছে সেই সময়। বি কলেজে ফেস্ট চলে 4 দিন ধরে। অবশ্য দিন না বলে রাত বলাই ভালো। আমরা মানে বিংসদের কাছে ব্যাপারটা দুর্গোৎসবের সামিল। সেদিন নবমীর রাত, কলকাতা নাইট। রাত 12টা নাগাদ ফকিরা উঠল। ফকিরার লিড তিমিরদার অসাধারণ গলা। সেই গলাতেই প্রথম শুরু হলো আমাদের চৈতন্যের গান, অর্থাৎ হরিনাম। এরপর তাঁর হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। উদাত্ত গলায় এই গান। আমিও ডান হাতটা উপরে তুলে গলা মেলালাম। আমার পাশে তখন অনেক বন্ধু, তারা উত্তেজিত এবং কিছুটা সম্মোহিত। কল্পনায় দেখলাম দাঁড়িয়ে আছি নবদ্বীপের রাস্তায়। ওই যে দেখা যায় কত মানুষ নগর সংকীর্তনে বেরিয়েছে, আর তাদের সবার সামনে এগিয়ে আসছে এক দীর্ঘদেহী গৌরবর্ণ পুরুষ। তার পিছন পিছন 2 হাত তুলে ভবের ঘোরে কৃষ্ণ নাম নিতে নিতে এগিয়ে আসছে শত সহস্র মানুষ। সমাজের চোখে তাদের কেউ চণ্ডাল, কেউ মুচি, আবার কেউ অচ্ছুত বা অস্পৃশ্য। সঙ্গীতের মতো এত শক্তিশালী শিল্পমাধ্যম খুব কমই আছে। আজ থেকে কয়েক শতাব্দী আগে চৈতন্য খুব বুদ্ধি করেই কীর্তনকে ব্যবহার করেছিলেন জাতিভেদের বিরুদ্ধে নিম্নবর্ণের মানুষকে একত্রিত করতে। শত শত মানুষ ভবের ঘোরে কৃষ্ণ নামে পাগল হয়ে উঠেছিলেন। সঙ্গীত অবশ্য আজও আমাদের পাগল করে। এরপর তিনি আস্তে আস্তে এই সমাজের পটভূমি থেকে এগিয়ে গেলেন শ্রী শ্রী চৈতন্যের জীবনে। 16 শতাব্দীতে নদিয়ায় নিমাই ভক্তিরসের জোয়ারে নিস্তরঙ্গ বাংলার সমাজে যে বিপ্লব নিয়ে এসেছিলেন, তার প্রভাব ছিল সুদূর প্রসারী। সপ্তাদশ শতাব্দীর শুরু থেকেই বাংলার গ্রামে গ্রামে মন্দির নির্মাণ শুরু হয়। ঠিক এই রকম একটা পরিস্থিতিতে বাংলায় তৈরি হলো চালা মন্দির, যা একান্তই বাংলার নিজস্ব স্থাপত্য। বাংলার স্থপতিরা কলিঙ্গকে অনুকরণ করে রাস্তায় না হেঁটে বাংলার সমাজ, ভূমি, প্রকৃতি আর জলবায়ুর কথা ভেবে আপন মনের মাধুরী মিশিয়ে গ্রাম বাংলার খড়ের চালা থেকেই তাদের পছন্দসই ফর্ম বেছে নিলেন। এইভাবে চৈতন্য বাংলার স্থাপত্য, বাংলার কলা এবং বাংলার সর্বত্র হরিনামের মাধ্যমে জাতিভেদ প্রথাকে দূরীকরণের জন্য ব্যস্ত হয়েছিলেন বা সমাজে সংস্কার করতে চেয়েছিলেন। কিন্তু একটা অদ্ভুত কথা, বাংলার বুকে চৈতন্য আন্দোলনের সুদূর প্রসারী প্রভাবটা আমরা যেভাবেই বোঝাই না কেন, এরকম ক্ষণজন্মা এক প্রতিভার মৃত্যুটাই কিন্তু রহস্যাবৃত। সম্ভবত তাকে খুন করা হয়েছিল এবং আমরা অধিকাংশ বাঙালি হয়তো তার খোঁজও রাখি না। আবার একখানা ছোট্ট কথা বলি বা একখানা ছোট্ট স্টেটমেন্ট দিই। চৈতন্য হত্যার অনুসন্ধান 1, তমাল দাশগুপ্তর বই থেকে এই কথাটা পাওয়া যায়। পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের মধ্যে একটা ভীষণ প্রবাদ চালু আছে। মালিবুড়োর শ্রী চৈতন্যের অন্তর্ধান রহস্য বইটা আমাদের জানাচ্ছে, এই পাণ্ডারা অনেকেই গর্ব করে বলেন যে চৈতন্যকে তাদের পূর্বপুরুষরা হত্যা করেছিল। কেন করেছিল? এরা বলে এর কারণ চৈতন্য নাকি বাংলার মুসলমান শাসকের চর ছিলেন, আর তাই চৈতন্যের উড়িষ্যায় আগমনের পরেই প্রথমবারের জন্য গৌড়ের মুসলমান শাসক উড়িষ্যায় সফলভাবে হামলা করতে পেরেছিল।
সাহসী জন এ ব্যাপারে পুরীতে গিয়ে উড়িয়া পাণ্ডাদের মধ্যে খোঁজখবর করে দেখতে পারেন এরকম একটা ঘটনা বা কথা চালু আছে কি না। আমরা কতজন জানি যে এই চৈতন্য হত্যার কিনারা করতে গিয়ে বছর 20 আগে জলজ্যান্ত এক বাঙালি নাম জয়দেব মুখোপাধ্যায় খুন হয়ে গেলেন। দিন কয়েক আগে নেট ঘেঁটে এই বিষয়টা জানা যায়। কি আশ্চর্য, একটা ব্লগ কিংবা একটা ওয়েবসাইটে এই নিয়ে কোনো তথ্যপূর্ণ প্রতিবেদন নেই। এরপর কিছুটা এগুলেই জানা যায় শ্রীচৈতন্যের মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক বা বেদনাদায়ক। শুধু শ্রীচৈতন্যের কাছে নয়, বাঙালির কাছেও নয়, হিন্দুর কাছেও নয়, মানুষ হিসেবে মনুষ্য জাতির কাছে কতটা লজ্জাজনক। শেষ করব সামান্য দুটো কথা বলে। সম্ভবত জয়দেব মুখোপাধ্যায় কিংবা মালিবুড়োর বইতে পড়েছিলাম ঘটনাটা। সময়কাল 2000 সাল। এএসআই বা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ জগন্নাথ মন্দিরের সংস্করণ করার সময় মন্দির গাত্রের এক প্রাচীরের মধ্যে এক অস্বাভাবিক লম্বা কঙ্কাল পায়। উচ্চতায় প্রায় 6 ফুটেরও বেশি। নিমাইয়ের বর্ণিত উচ্চতার সাথে হুবহু মিলে যায় প্রায়। কঙ্কালটাকে ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল, কিন্তু খুব আশ্চর্যের কথা হলো এরপর কোনো প্রভাবশালী মহল থেকে পুরো ঘটনাটা চেপে দেওয়া হয়। এমনকি দৈনিক সংবাদপত্রগুলোকেও বলা হয় ঘটনাটা এড়িয়ে যাওয়ার জন্য কিংবা খুব ছোট করে খবরটা প্রকাশ করতে। এরপর আর সেই কঙ্কালের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটা পড়ার পরপরই আমার হৃদস্পন্দন বেড়ে যায়। বহুক্ষণ ধরে ইন্টারনেট ঘেঁটে এই ঘটনাটা নিয়ে সার্চ করেও সেরকম কোনো উল্লেখযোগ্য কিচ্ছু পেলাম না। খুব আশ্চর্য, তাই না? কারণ 2000 সাল মানে সে সময় এদেশে এত পেপারের রমরমা ছিল না, ফলে ইন্টারনেটে কিছু না কিছু থাকাটাই স্বাভাবিক। শুধুমাত্র গোপালকৃষ্ণ রায়ের একখানা লেখা বই জ্ঞান নৌকা ও অন্যান্য প্রবন্ধ, এই বইতে এই ঘটনাটির উল্লেখ পেলাম। ভদ্রলোক লিখেছেন যে সময় ঘটনাটা নিয়ে বেশ শোরগোল পড়ে যাওয়ায় তিনি নিজে পুরী গিয়ে ঘটনাটা খোঁজ খবর করবেন ভেবেছিলেন, কিন্তু কিছু মানুষের কাছে এই নিয়ে সদুপদেশ পান যে এই বিষয় নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করতে গেলে তার আর কলকাতা ফেরা হবে না। ফলে এই রহস্য উদ্ঘাটনের আশা তিনি মনে মনে ত্যাগ করেন। যাই হোক, যদি কিছু পাওয়া যাবে এএসআই অর্থাৎ এএসআই এর অ্যানুয়াল রিপোর্টে। 1999 সালের মন্দির কর্তৃপক্ষ পুরাতত্ত্ব বিভাগের কর্মীদের মন্দিরের ভেতর প্রবেশ করে মেজর ড্রয়িং করার অনুমতি দেন। মেজর ড্রয়িং মানে রীতিমতো সময় সাপেক্ষ ও যথেষ্ট খাটনির কাজ। মন্দিরের প্রতিটি ঘরে ঢুকে ঢুকে খুব যত্ন সহকারে সমস্ত মন্দিরটার প্ল্যান বানাতে হয়, ড্রয়িং বানাতে হয় এবং 2000 সালে জগন্নাথ মন্দিরের বেশ কিছু অংশ সংরক্ষণ করা হয়েছিল। এই তথ্যটা পাওয়া গেল 2001 সালের এএসআই রিপোর্টে। সামান্য এক পাতার মধ্যে ওড়িশা সার্কেলের কাজের খতিয়ান হিসেবে ঘটনাটার উল্লেখ করা আছে। স্বাভাবিকভাবেই কঙ্কালের কোনো উল্লেখ নেই। যিনি এটি লিখছেন, এবার তিনি তার আপন মনের মাধুরী মিশিয়ে একখানা ছোট্ট কথা বলেছেন, যা বড় হৃদয়স্পর্শী। তিনি বলছেন, আমি ভালো ছবি আঁকতে পারি না, যদি পারতাম তবে একখানা ছবি আঁকতাম। 1533 খ্রিস্টাব্দের আষাঢ় মাস, শুক্লা সপ্তমী তিথি, রবিবার, সময় দুপুর 3টে। গৌরবর্ণ দীর্ঘদেহী এক পুরুষ প্রসন্ন মুখে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছেন। পিছনের কপাটখানা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। গর্ভগৃহের ভেতর সমস্ত মূর্তি সাদা কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে। জনাকয়েক উড়িয়া পাণ্ডা লুকিয়ে রয়েছে গর্ভগৃহের থামের আড়ালে। দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে গেলেই তারা হিংস্র সাপদের মতো ঝাঁপিয়ে পড়বে। প্রদীপগুলো নিভে আসছে একে একে। পরিশেষে বলি, আমি স্থাপত্যের ছাত্র, ইতিহাস আমার বিষয় নয়।
তবু চেষ্টা করেছি একটা ভিন্ন স্বাদের কথাকে আপনাদের সকলের সামনে তুলে ধরার। কোথাও তথ্যগত কোনো ভুল হয়ে থাকলে সেটা সচেতনভাবে করা হয়নি, নিজ গুণে মার্জনা করবেন। এই পুরো বিষয়টা জানার পর অনেকগুলো বই দেখলাম যেখানে অনেক পুরনো লেখক বা ঐতিহাসিক বা পরাতত্ত্ববিদরা চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে কাজ করেছেন, কিন্তু শুরু করলেও শেষ করে উঠতে পারেননি। কাউকে খুন করা হয়েছে, কাউকে ভয় দেখানো হয়েছে, কারোর ডকুমেন্টারি নষ্ট করে দেওয়া হয়েছে। কি অদ্ভুত, আমরা প্রত্যেকটা বাঙালি আজকে সুদূর ইউএসএ কি হচ্ছে, বিদেশে কি হচ্ছে, সমস্ত কিছু নিয়ে ভীষণ ব্যস্ত হওয়াও উচিত, কিন্তু আমাদের নিজেদের দেশে, আমাদের নিজেদের সমাজের ভেতর কি কি অসভ্যতা, ধর্মের নামে কি কি নোংরামি চলে এসেছে সেই নিয়ে কথা বলতে আজও ভয় পাই। এই ভয়টা আমাদের সমাজ দেখায়, সমাজ পাওয়ায়। আমরা পুজো দিতে ভালোবাসি, আমরা পুজো দিই, নতুন কাপড় দিই, থালা ভরা ফল দিই, অনেক টাকার মিষ্টি দিই, দক্ষিণা দিই, তারপর প্রচণ্ড আনন্দে, পুণ্য সঞ্চয়ের আনন্দে বাড়ি ফিরে আসি। কিন্তু কখনো ভেবে দেখি না এই প্রত্যেকটা ধর্মের আড়ালে, এই প্রত্যেকটা মন্দিরের ইতিহাসের ভেতর কি কি কালো ইতিহাস লুকিয়ে আছে। যদি আপনাদের মনে হয় যে এটা তথ্য সমৃদ্ধ আরও হওয়া উচিত, তাহলে আপনাদের সাজেশন নিশ্চয়ই আমাকে জানাবেন। আমাদের প্রত্যেকের উচিত আমাদের যা যা হারিয়ে গেছে, অন্যায়ভাবে যা যা কেড়ে নেওয়া হয়েছে, সেগুলোকে নিয়ে অ্যাটলিস্ট আইনভাবে না যেতে পারলেও পড়াশোনাটুকু করা এবং সেটাকে রিপ্রেজেন্ট করা। এটা একান্ত আমার নিজের মতামত। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে তাহলে এড়িয়ে যাবেন, কিন্তু কোনো খারাপ কমেন্ট বা কোনো রকম ধর্ম নিয়ে খারাপ কথা বলবেন না। আমার চ্যানেল নার্চার অফ লাভ অনেক দিন পর একটা অডিও রেকর্ড নিয়ে এসেছি। আশা করছি এবার থেকে এরকম কিছু কিছু তথ্য সমৃদ্ধ রেকর্ড নিয়ে আসব। ভালো থাকবেন প্রত্যেকে।